আহ, জি এই যে কথাটা যে বলছে উনি তো আর না বুঝে না কথা বলে না, এটা তো আমাদের সাথে তো মিলতেছে, ওনার কথাটা কিন্তু আমাদের সাথে মিলতেছে। যদি না মিলে দেখেন তাহলে এই যে 400 450 যে থানা থেকে যে অস্ত্র লুট গেল, এর এসএসএফ যে প্রধানমন্ত্রী যে স্পেশাল যে ফোর্স ছিল তার বাসা ঘিরে এসএসএফ এর কিন্তু যে এই যে হাজার হাজার অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র, এসএসএফ এর অস্ত্র হলো সবচেয়ে অত্যাধুনিক। আমি কিছু কিছু অস্ত্র দেখছি যারা এসএসএফ এর, যে আমি তো ওইদিকে শেখ হাসিনা বা সারি দিকে আসা যাওয়া করতাম, তখন দেখতাম ওই অস্ত্রগুলি তারা মানে এই যে দেখতে পারবো ওই আত্মদিন এই অস্ত্রগুলি কিন্তু একটা অস্ত্র উদ্ধার করে নাই। তাহলে এই অস্ত্রগুলি কিন্তু বাইরে আছে, এটা সেনাবাহিনী কর্মী নিজেও বুঝতেছে। কিন্তু এই অস্ত্র তো উদ্ধারের জন্য কিন্তু কিছু অস্ত্র সেনাবাহিনীর বিএনপি নেতার বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। এই একটা দুইটা তো ব্যাপার নাই, একটা দুইটা তো ব্যাপার নাই, এখানে শত শত হাজার হাজার অস্ত্র, এই অস্ত্রগুলি কিন্তু এটাই মূল কারণ নীরব থাকার, যে তারা তাদের উপরে বিরাট বড় একটা বিপদের আশঙ্কা করছে এবং তারা গোপনে চাচ্ছে সে জঙ্গিদের খবরাখবর নিয়ে তাদের কে আগে দুর্বল করতে, তারপর অন্য কোনো সিদ্ধান্তে যেতে। না হলে তাদের জীবন যদি না বাঁচে তারা আবার দেশ বাঁচাবে কি করে? তাদের জীবনই তো হুমকির মুখে। তা তো অবশ্যই। যেভাবে ট্রেনিং নেওয়ার কথা জানলাম, তাতে লক্ষ লক্ষ সেনাবাহিনী রক্তপাত করার চেষ্টা করবে তারা প্রথমে, কারণ পুলিশের প্রশাসন ভেঙে দিয়েছে, তাদের ভিতরে ভয় তৈরি করেছে। এখন সেনাবাহিনীর ভিতরে একটা এরকম যদি করে তাহলে তো পুরো বাংলাদেশ ডিস্ট্রয় করে ফেলতে পারবে। এটা তো তাদের শেষ পদক্ষেপ আমার মনে হচ্ছে। এছাড়া তারাও ভাবছে যে আমরা এছাড়া ক্ষমতায় যেতে পারবো না। তাদের যে জঙ্গি বাহিনী তারাই আফগানিস্তানের মতো রাস্তায় রাইফেল নিয়ে দাঁড়ায় থাকবে, আমাদের কাঁধে বুলেট ধরে দাঁড়ায় থাকবে। তাদের কাছে অস্ত্র আছে, এখন অ্যাভেলেবল অস্ত্র আছে। জি আমি আপনাকে গতকাল আমি বলছিলাম যে সেনাপ্রধান বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছেন না আমি বিরতি বলছি। তাদের কাছে 4 লক্ষের উপর অস্ত্র আছে, বুঝতে পারছেন? এক তো তারা তাদের জঙ্গিদের মানে তাদের যে অস্ত্র তারা আগে ছিল, মজুদ ছিল, সশস্ত্র যুদ্ধজন তারা আগে প্রস্তুত ছিল। তারপরে 5 আগস্টের পরে 450 থানা তারা লুট করছেন, বুঝতে পারছেন? যে অস্ত্রগুলা, এই অস্ত্রগুলা দিয়ে তারা স্বয়ংসম্পন্ন। এখন আমি সেনাপ্রধানকে বারবার জিজ্ঞেস করছি যে আপনি এই যে জঙ্গিগুলাকে নির্মূল করার জন্য আপনি একা পারবেন না। কারণ পুলিশের মধ্যে মনে করেন যে 50% জামাত শিবিরের কর্মী। কথাটা বুঝেন আপনি, যে পুলিশ আমরা আমাদের জনতা শেখ হাসিনা রেখে গেছিলেন, এই পুলিশের 50% হচ্ছে জামাত শিবিরের কর্মী। জামাত শিবিরের পক্ষে তারা জামাত শিবিরের অস্ত্র ধরে তারা যুদ্ধ করবে। এখন সেনাদের মধ্যেও ওই যে ফজলুর রহমান, আপনার যে আপনার কটামাস্টার ফজলুর রহমান, তারপর হচ্ছে যে কামরুল হাসান, এই ধরনের কুলাঙ্গার যারা মানে এই যে মেজর যারা আছেন, বুঝতে পারছেন, তাদের আওতাধীন কিছু সেনা আছেন যারা কি মানে সেনাবাহিনীকে বিক্রি করার জন্য চেষ্টা করছেন। এখন এই যে আমাদের ওয়াকরুজ্জামান যতক্ষণ না পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সহযোগিতা না নিবেন, যে ইন্ডিয়ার সেনাপ্রধানের সহযোগিতা না নিবেন, যে আমি আমার দেশকে কন্ট্রোল করতে পারছি না, আমার দেশে জঙ্গি, আমার দেশে মানে মৌলবাদী, আমাদের মিলিটেন্ট এতই প্রকট, আমি তাদেরকে মানে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া ভারত মিডিয়াতে প্রচার হয়ে গেছে যে ওয়াকার সহ আরো বেশ কিছু সেনাবাহিনীর এবং বিভিন্ন প্রশাসনিক যারা আছে দায়িত্বে, তারা জীবনের ঝুঁকিতে আছে, তারা জীবনের নিরাপত্তার জন্য ভারতের কাছে সহযোগিতা চাইছে। জি, আমি এই জিনিসটা তারা তো মনে করেন যে রাষ্ট্রীয় যখন চাইবে, ঠিক আছে, তখন এইটা আমি বললাম যে আমাদেরকে যেরকম 71 সহযোগিতা করেছিলেন ইন্ডিয়া তাদের সামরিক শক্তি দিয়ে, এই সেম ঘটনা 2025 সালে হবে। আমাদের আমরা যতই চেষ্টা করি, আমাদের বাংলাদেশের সেনা, বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের তো মানে তারা যখন রাস্তায় নেমে আসবো, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য তারা এগিয়ে আসবেন। যত মধ্যে আমরা না নামবো তত মধ্যে তারা এগিয়ে আসবেন না। কথা বুঝেন? একটা দেশ কাদের জন্য? দেশের নাগরিকের জন্য তো দেশ। যদি দেশের নাগরিক না থাকে দেশ কি হবে? বুঝতে পারছেন? তো আমাদের দেশের মানুষ যত সচেতন না হবে, আমাদের দেশের মানুষ যত রাস্তায় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা পার্শ্ববর্তী থেকে আমরা কোনো সাহায্য আমরা আশা করতে পারি না। তো এখানে আমি আবারও বলছি আপনাদেরকে, আমি আমাদের সেনাপ্রধানকে আবারও বলছি যে তারা অতি তাড়াতাড়ি যে কোনো কাজ করবে, তারা অতি তাড়াতাড়ি করা লাগে। কেন? তাদের হাতে সময় নেই, কারণ তাদেরকে বিভিন্ন ধরনের চক্রান্তে তারা জর্জরিত, তাদেরকে হত্যার শখ, তাদেরকে হমতচ্যুত করার শখ, তাদেরকে এই দেশ থেকে মনে করো যে একবার চিরতরে উৎখাত করার শখ তারা অলরেডি করে ফেলেছে। একটা না, মানে তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যদি ব্যর্থ হয় তারা অন্য একটা প্ল্যানে যাবে। এই এতটুকু তারা 4টা প্ল্যান করে গেছে অলরেডি, বুঝতে পারছেন? এই যে এখন ডক্টর নিচে একটা নমুনা শহরটা কেন বুঝতে পারছেন? এই যে ভিতরে এই যে আপনার খলিলুর রহমান এবং এই যে জাহাঙ্গীর আলম, ওদেরকে ঠিক মতো সাহায্য করা হয়েছে, বুঝতে পারছেন? ওদেরকে ঠিক মতো সাহায্য করা হয়েছে, যার জন্য তারা একটু একটু নতস্বর।
তো তাদেরকে আমি আবারও বলবো, সেটাদেরকে এবং দেশের মানুষকে আবারও বলবো যে আপনারা যতক্ষণ তো মানে আরো সচেতন না হবে, যত রাস্তায় না আসবেন, ততক্ষণ পর্যন্ত ইউনিসেফ চক্রান্ত হয়নি, এরা চক্রান্ত আপনাদের জন্য চক্রান্ত করে যাবে কন্টিনিউ। জি যাবো, ধন্যবাদ আপনাকে। বিএনপি তো নির্বাচন কমিশনের সামনে যে নির্বাচনের জন্য নাকি আন্দোলন করবে দেখলাম খবরে। আমি আপনাকে বিএনপি কথা যদি বলেন, আমি তাদের আসলে তাদের মাথার মধ্যে যে কি ঢুকছে। এখন বসে বসে বলতেছে এই সরকারের হাতে দেশ নিরাপদ না। আজকে আফসোস হয় তাদের জন্য, শুধুমাত্র শেখ হাসিনার প্রতি বিদ্বেষ প্রকাশ করতে যে আজকে তারা দেশটাকে কোন পরিস্থিতিতে নিয়ে গেছে তারা এখনো টের পাচ্ছে না। তারা তাদের কয়েকশো জীবন না গেলে, এই যে জঙ্গিদের হাতে জীবন না গেলে তারা নড়বে না, তাদের অবস্থান থেকে তারা আগাবে না। যে আমি আপনাদের তাদের উদ্দেশ্যে কথা বলি, তারাও কিন্তু রেহাই পাবে না, যে পরিস্থিতি শুরু হয়েছে তারাও রেহাই পাবে না। দেখেন, তাদের যত চেষ্টা, তারা যতই করুক নির্বাচন এই নির্বাচন দেওয়ার মতো তাদের ক্ষমতা নেই, নির্বাচনটা আদায় করার তাদের ক্ষমতা নেই, এক নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বিএনপি মানে তাদের যে কার্যক্রম, বাংলাদেশের জনগণ অতিষ্ঠ, সত্যি বলতে বাংলাদেশ জনগণ অতিষ্ঠ, তারা বিএনপিকে চায় না, মানে কোনো মতেই বিএনপি ক্ষমতা তারা চায় না। এখন বাংলাদেশের জনগণ, এখন জনগণ কি চায় এটা কিন্তু জনগণকে প্রমাণ করা লাগবে। জনগণ যদি চায় যে ইউনূসকে আমরা 5 আগস্ট যেরকম তাকে ক্ষমতা বসিয়েছি এবং তাকে আবারও আমরা ক্ষমতাচ্যুত করবো, ঠিক আছে, আর আমরা আবার ক্ষমতাচ্যুত করলে বিএনপিকে আমরা ক্ষমতাচ্যুত মানে ক্ষমতায় আনার জন্য আমরা এই ক্ষমতাচ্যুত করবো না, কথাটা বুঝেন। এখানে বিএনপি ওই ধরনের শক্তি নাই যে তারা দেশটাকে এই যে হায়ানদের হাত থেকে মুক্ত করবে। তারা যত চিল্লাক আর যত যা কিছু করো, তারা শুধু করতে পারবে, মানে দেশে চালাকি করতে পারবে। দেশের আওয়ামী লীগের যে নেতাকর্মী গুলো তারা চিনে, মানে মনে করেন যে আমি সামুদ্রিক সাইড কোথায় আছি বা ওই যে আমাদের কোথায় আছে, বুঝতে পারছেন? তারা কোনো লিঙ্কে কিন্তু তারা জানে যে আমরা কোথায় আছি, কথা বলতে পারছেন? তারা এই যে আমাদের আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী নেতাকর্মী, তারা যারা আওয়ামী লীগের ভোটার আছেন তাদের উপর আক্রমণ করতে হবে। তাছাড়া অন্য কোনো কাজ এই সরকারকে তারা প্রতিহত করার এই জনশক্তি তাদের হাতে নেই। আপনি জিনিসটা বোঝা লাগবে। আচ্ছা, আপনার এই যে কত 11 মেতে একটা ঘটনা ঘটেছে প্রেস ক্লাবে, যেটা আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিট আলোচনা সভা হয়েছে, যেটা আমরা আলোচনা করিনি, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে উর্দু ভাষীদের অবজ্ঞা করে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব না, আনু মোহাম্মদ বলেছেন। এবং একটা কিছু সংখ্যক লোক এই রিপোর্টার্স ইউনিটি ঢাকা সার্বিক সহযোগিতায় কাউন্সিল অফ মাইনরিটি আল ফালা, তারা এই ধরনের একটা প্রেস ব্রিফিং কিভাবে করলো, এবং উর্দু ভাষী কারা বাংলাদেশে, নাগরিকত্ব দেওয়ার জন্য তারা এখন উর্দু ভাষী বলে যে কথাটা বলতেছে, নতুন করে পাকিস্তান যে আসবে ভবিষ্যতে বা এখন এই যে যুদ্ধ করার জন্য, আমাদেরকে মারার জন্য, তাদের জন্য কি এই ধরনের বৈষম্যহীন সমাজ গড়তে চায়? আপনি ক্লিয়ার মেসেজ দিচ্ছেন। মেসেজটা হচ্ছে যে পাকিস্তানি অ্যাম্বাসেডারের যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা বিরুদ্ধে দেখতে পেয়েছেন যে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে, জিন্নার জন্মবার্ষিকী পালন করে বাংলাদেশের মধ্যে উর্দু ভাষী কি আছে বাংলাদেশের মধ্যে, যে উর্দু ভাষা ছাড়া নাকি বাংলাদেশ বৈষম্যহীন হতে পারবে না? কেন এই প্রশ্নটা এই বাংলাদেশের তথাকথিত যারা সাংবাদিক আছেন, যারা ওই ধরনের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে সহযোগিতা করেন, তাদের মধ্যে কি মানে এই তাদের বিরুদ্ধে কি এই প্রশ্ন জাগে না যে উর্দু ভাষা থেকে মানে আলাদা হওয়ার জন্য, উর্দু ভাষা মাতৃভাষা উর্দু চাই, ওই স্লোগান জায়গায় মানে ওই স্লোগান থেকে মুক্ত হওয়ার জন্য 1952 সালে আমাদের ভাষা শহীদরা তারা তাদের জীবন মানে উৎসর্গ করেছেন ভাষার জন্য, তারা আজকে উর্দু ভাষাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান। তো আপনাকে বোঝা লাগবে যে বাংলাদেশ অ্যাম্বাসেডর যে পাকিস্তানের পক্ষে যে কাজ করছে, বাংলাদেশ পাকিস্তানের অ্যাম্বাসেডর, আমি কিন্তু মানে বিরুদ্ধে বলছি তাকে লাত্তি মেরে মানে বাইরে করার প্রয়োজন। এই অ্যাম্বাসিকে পাকিস্তানের অ্যাম্বাসিকে বাংলাদেশে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যেটা মনে করি। পাকিস্তানে আমাদের কূটনীতি থাকার প্রয়োজন নেই এবং বাংলাদেশে পাকিস্তানের কূটনীতি থাকার প্রয়োজন নেই, আমি যেটা মনে করি। কিন্তু আমি জানি না যে তারপর কেন একটা শত্রু দেশকে অ্যাম্বাসেডর করে মানুষের জায়গা দেওয়া হয়। আর তারা এই ধরনের পাইচারা চাচ্ছে যে পাকিস্তানের উর্দু ভাষা বাংলাদেশকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করা হোক। তাদের যে উদ্দেশ্য কি সুস্পষ্ট ক্লিয়ার, যে তারা বাংলাদেশকে তারা পূর্ব পাকিস্তান আবার বানাতে চায়, তারা বাংলাদেশকে তাদের যে সার্বভৌমত্ব তারা ক্ষুণ্ণ করতে চায়, সেটা হচ্ছে মুখ্য বিষয়। এটা একটা পরিকল্পিত মেটিকুলাসের একটা অংশ আর কি, যে উর্দু ভাষা যে রেডিওতে চালু করলো আসিফ সজীব মাহমুদ, তার বিভিন্ন ফেসবুকের ওয়ালে আমরা দেখেছি সে ছাত্র জীবনে হলে বসে শুধু উর্দু ভাষায় কাওয়ালি গাওয়া তার খুব পছন্দের ভাষা। তো তার পছন্দের ভাষা উর্দু, তার জাতির পিতা হচ্ছে জিন্না,
সেরকম একটা লোক বাংলাদেশে এখন উপদেষ্টা পদে বসে আছে। তো উর্দু ভাষার জন্য তো দাবি চাইলে এখন খুব সহজেই সেই দাবি পূরণ করা সম্ভব। তারপরে হচ্ছে যে উপদেষ্টার সমালোচনা করায় বরখাস্ত শিক্ষক। বাংলাদেশ নামক এই রাষ্ট্রে জনগণের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে, সকল স্তরে জনগণের মুখে কুলো পেতে দেওয়া হয়েছে, এখন জনগণকে চুপ করিয়ে রাখা হয়েছে। তো জনগণ যে বাকস্বাধীনতার জন্য লাখ লাখ মা বোনেরা, ভাইয়েরা, শিল্পীরা রাজপথে নেমে আসছিল, আসিফ কোথায় এখন? ওই যে গায়ক আসিফ, সে তো তার নিজের ছেলেকেও ধাক্কা দিয়ে বলছিল নেন আমার ছেলের বুকেও গুলি করেন। কোথায় এখন তারা? বাকস্বাধীনতার জন্য আর কেন রাজপথে নামে না?